নমস্কার। শনিবারের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনার গল্প আমাদের কণ্ঠে। গল্পটি আমার এক বন্ধুর কাছে শোনা। নাম প্রকাশে অনিচ্ছুক ও পরিচয় গোপন রাখতে চাওয়ার কারণে চরিত্রের নামগুলি কাল্পনিক, তবে ঘটনাস্থলটি সত্য। আজকের প্রথম ঘটনায় একটি বিশেষ নিবেদন। ডায়মন্ড হারবার এলাকায় ঘটা সত্যি ভৌতিক ঘটনা। আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে জানলার পাশে কেউ দাঁড়িয়ে? কখনো কি অনুভব করেছেন আপনি একা নন, কেউ নিঃশব্দে আপনাকে দেখছে? যদি না হয়ে থাকে তাহলে ভালো, কিন্তু আজকের ঘটনাটি শোনার পর আপনাদের মনে হবে সব সময় সব চোখে দেখা যায় না, কিন্তু কেউ থাকেই। শুনুন সেই গল্প যা সত্যি এবং ভয়ঙ্কর ভাবে এখনো তাদের পিছু করে বেড়ায়। চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটা আজও ভুলতে পারি না। আমরা কয়েকজন বন্ধু মিলে পিকনিকে গিয়েছিলাম ডায়মন্ড হারবারে, আমাদের বন্ধুর বাড়িতে। বন্ধুটির নাম রোহিত, ওর দাদুর পুরনো বাড়ি। রোহিত আগেই বলেছিল, দেখ, বাড়িটা পুরনো ঠিকই, কিন্তু জায়গাটা দারুণ। ডায়মন্ড হারবার বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে শান্ত নদী, মাটির গন্ধে ভরা পথ, আর দূরে তাকালে হালকা কুয়াশায় ঢাকা একটা আলসেমি। ঠিক এইরকম এক সকালে আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা দিয়েছিলাম একটা ছোট্ট পিকনিকের জন্য। রোহিত আমাদের পুরনো স্কুল বন্ধু। কয়েক বছর পর সবার সঙ্গে আবার দেখা হওয়ায় কথা উঠতেই ও প্রস্তাব দিল, তোরা আমার বাড়ি চলে আয় ডায়মন্ড হারবারে। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সব হবে, ঝামেলা নেই। লোকাল লোকজনও খুব কম, পুরনো বাড়ি কিন্তু আরামদায়ক। আমরা মোট 6 জন ছিলাম। আমি, আমার নাম নীল, রোহিত, কৌশিক, অনুপ, সায়ন্তন আর দীপ্তি। দীপ্তি একমাত্র মেয়ে আমাদের দলে, কিন্তু ওর সাহস আর রসবোধ বাকি 5 জনের থেকেও বেশি। প্রথম দিকে সবটাই ছিল একদম স্বাভাবিক। ট্রেনে চেপে ডায়মন্ড হারবার পৌঁছালো, বাজার করা, বাড়ি পৌঁছানো। রোহিতের বাড়িটা বেশ পুরনো কিন্তু পরিষ্কার, একতলা, লাল রঙের টালির ছাদ। ঘরের দেওয়ালে ফাটল দেখা যায় কিছু কিছু জায়গায়, কিন্তু জায়গাটা নিরিবিলি। পেছনে নারকেল গাছ, সামনেই একটা ছোট্ট পুকুর। ভেতরে ঢুকেই রোহিত বলল, এই ঘরেই বসে আড্ডা মারবো। ডান দিকে যেটা দেখছিস ওটা দাদুর ঘর ছিল, এটা মায়ের ঘর ছিল, এখন আমি একাই থাকি। খেয়াল করলাম একটা ঘরের দরজা বন্ধ, সাদা রঙের কাঠের দরজা, জানলাটা খোলা, কিন্তু জানলার পাশে পর্দা অদ্ভুত ভাবে নড়ছিল হাওয়া ছাড়া। তবে এইসব তখন পাত্তা দিইনি। দিনটা বেশ ভালো কাটছিল। সকালের ব্রেকফাস্ট, দুপুরের বিরিয়ানি, সবই রোহিতের সৌজন্যে। দীপ্তি ছবি তুলছিল, কৌশিক আর অনুপ গান ধরেছিল। বারান্দায় বসে আড্ডাটা জমে গিয়েছিল। তবে সন্ধে নামতেই একটু ঠান্ডা পড়লো, আর বাইরেটাও বেশ অন্ধকার হয়ে যাওয়ায় রোহিত বলল, চল আমরা ঘরে গিয়ে বসি। অনেকদিন পর কোথাও ঘুরতে আসায় আমরা এক রাত কাটিয়ে যাবই ভেবেছিলাম। রোহিতকে বললাম, বেশ নিস্তব্ধ তোর বাড়ির পরিবেশ, একটা বেশ গা ছমছমে ব্যাপার আছে। রোহিত হেসে বলল, এই বাড়িতে অনেক কিছু ঘটেছে, কিন্তু তোরা তো পিকনিকে এসেছিস, সেসব বললে ভয় পেয়ে যাবি। আমরা হেসে বললাম, ধুর, রোহিত বল না কিছু। সে শুধু বলল, সন্ধেবেলায় অত কথা বলা ঠিক হবে না, তবে রাত হলে যদি সাহস থাকে তখন বলবো। আমরা মজা করেই হইচই করছিলাম, কিন্তু ঠিক তখনই কিছু একটা ঘটল। রাত প্রায় 9টা বাজে। আমরা ভেতরের ঘরে ফিরে এসে গোল হয়ে বসে আছি। চিপস, কোল্ড ড্রিঙ্কস, আলো কম করে রাখা, সব মিলিয়ে মুড জমে উঠেছে। আমার হঠাৎ চোখ পড়ল ঘরের এক কোণায়। সেখানে ধূসর রঙের পড়ে থাকা কিছু একটা চোখে পড়ল। কাছে গিয়ে দেখি ওগুলো সদ্য মানুষের পোড়া চুল। চুলগুলো কালচে বাদামি আর আধপোড়া, এমন ভাবে পড়ে আছে যেন সদ্য পোড়া চুল। দীপ্তি বলে উঠল, এই, এটা এটা কি? সায়ন্তন বলে উঠল, কার চুল? দীপ্তি বলল, পোড়া গন্ধটা কোথা থেকে আসছে? আমি যখন ঢুকলাম তখন একটু টের পাচ্ছিলাম, কিন্তু এখন যেন আরো বেশি। রোহিত এটা দেখতে পেয়ে কিছুটা আমতা আমতা করে বলে উঠল,
ও কিছু না, কোনো নোংরা হয়তো পড়ে আছে। দুদিন ধরে আমাদের কাজের দিদি আসেনি, তাই জন্য সেভাবে পরিষ্কার করা হয়নি। আমরা সকলেই থেমে গেলাম। মাথার ভেতরে যেন একটা ঠান্ডা শিরশিরে হাওয়া ঢুকে পড়ল। জানলাটা খোলা, কিন্তু বাইরের কাজগুলো একদম স্থির। হাওয়া নেই। জানলার পাশেই একটা পুরনো চেয়ার রাখা ছিল। অর্ণব গিয়ে চেয়ারটাতে একটু বসেছিল। হঠাৎ খটখট আওয়াজ হতে লাগলো জানলা দিয়ে। অর্ণব ভয়ে চেয়ার ছেড়ে উঠে আমাদের দিকে এগিয়ে এলো। রোহিত এবার ভীষণ আতঙ্কিত। ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রোহিত তখন বলল, তোরা কেউ ওই চেয়ারটায় বসিস না। আমরা ভীষণ অবাক ও ভয় পেয়ে গেলাম। অনুপ জিজ্ঞেস করলো, কেন রে? রোহিত বুঝলো হয়তো আমাদের থেকে আর কিছু লুকানোর নেই, যা ঘটছে তা স্বাভাবিক নয়। রোহিত একটু থেমে বলল, আমার মা ওই চেয়ারটায় বসতেন। মায়ের জন্মদিনে বাবা এই চেয়ারটি মাকে দিয়েছিল। মা সন্ধেবেলায় বসে সেলাই করতেন রোজ চেয়ারে বসে। আমরা সবাই একে অন্যের মুখের দিকে তাকালাম। তখনও কেউ জানতো না ঠিক কি ঘটেছিল রোহিতের মায়ের সঙ্গে। আমি তখন ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, রোহিত, তোর মা এখন কোথায়? রোহিত মাথা নিচু করে বলল, এই বাড়িতেই আছেন, এই ঘরেই। ঘরের মধ্যে হঠাৎ যেন বাতাসের গতি বেড়ে গেল। জানলার পর্দা ধীরে ধীরে উঠতে থাকলো, আর সেই পোড়া গন্ধ যেন ঘন হয়ে উঠল। ঘরের ভেতর তখন নিস্তব্ধতা। একমাত্র শব্দ জানলার পাশ থেকে আসা, খট খট। বাতাস নেই, কিন্তু পর্দা যেন কারো নিঃশ্বাসে দুলছে। আমি ধীরে ধীরে রোহিতের দিকে তাকালাম। ওর মুখে একটা অদ্ভুত নিস্তব্ধতা। চোখ দুটো ভেজা, কিন্তু চোয়াল শক্ত। রোহিত, আমি ডাকলাম, তোর মা কোথায় বলছিলি? ওর গলা শুকিয়ে গিয়েছিল। একটু জল খেয়ে সে যা বলল, তাতে আমাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। 4 বছর আগে মা পাশের যে বন্ধ ঘরেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। আমরা কেউই বুঝতে পারিনি। আমি তখন কলেজে। বাড়িতে ছিলেন শুধু মা আর আমার দাদু। বাবা বেরিয়ে গিয়েছিলেন বাজারে। ফিরে এসে দেখেন রান্নাঘরে মায়ের শরীরটা পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কেউ কোনো কথা বলতে পারছিলাম না। শুধু দীপ্তি হঠাৎ উঠে দাঁড়ালো। তুই কি বলছিস রোহিত? এই বাড়িতেই? ঠিক এই পাশের ঘরটায়? রোহিত মাথা নিচু করে বলল, হ্যাঁ, এই চেয়ারটায় কেউ বসিস না। মায়ের খুব যত্নের চেয়ার। আমি ছাড়া কাউকে বসতে দিতেন না। আমি বললাম, তারপর? পরে পুলিশ এসেছিল, ময়না তদন্ত হয়েছিল, আত্মহত্যা বলেই নথিভুক্ত হয়েছিল। কিন্তু সে থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কি রোহিত? সে খুব ধীরে ধীরে বলল, মৃত্যুর কিছুদিন আগে মা প্রায়ই বলতেন, কেউ একজন তাকে ডাকে। রাতের বেলায় কেউ জানলায় টোকা দেয়। আমি ভেবেছিলাম কল্পনা করছে, কারণ মা তখন একটু মানসিকভাবে দুর্বল ছিলেন। কিন্তু ঘটনার পর আমি জানি মা একা ছিলেন না। ওই ঘরটা আর এই জানলাটা, কিছু একটা আছে। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন হঠাৎ ঘরের ভেতর ঢুকে পড়ল। আমরা গোল হয়ে বসে রইলাম। কেউ কিছু খাচ্ছে না, হাসছে না। সেই পোড়া গন্ধটা তখন আরো তীব্র। হঠাৎ করে ঘরের আলোটা একবার দপ করে নিভে জ্বলে উঠল। দীপ্তি চমকে উঠল। এইবার সত্যি কিছু একটা হচ্ছে, ও বলল। আমরা তাকালাম জানলার দিকে। জানলার ওপরে অন্ধকার। তারপর যা দেখলাম তা হয়তো আমরা কখনোই ভুলবো না। কিন্তু সেই অন্ধকারের মাঝে যেন একটা অবয়ব, না একেবারে স্পষ্ট নয়, হালকা ধোঁয়ার মতো, কিন্তু সেখানে কেউ দাঁড়িয়ে আছে।
আর তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। কৌশিক বলল, এই জানলাটা বন্ধ কর। আমি এগিয়ে গেলাম বন্ধ করতে, কিন্তু ঠিক তখনই লক্ষ্য করলাম জানলার কপাটে দুটি ছাপ, একটা মানুষের হাতের ছাপ। ভিতর থেকে কেউ স্পর্শ করেনি, বাইরেও কেউ নেই, কিন্তু সেই ছাপটা যেন এখনো টাটকা। আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে জানলাটা বন্ধ করে দিলাম। রোহিত বলল, আজও মাঝে মাঝে আমি এই ঘরটা থেকে খটখট শব্দ শুনি, জানলায় ছায়া দেখি, বিশেষ করে আমাবস্যার রাতে। আমরা সবাই সবার দিকে তাকালাম। কেউ ওই চেয়ারটায় বসে নেই, কিন্তু সেই চেয়ারটা ধীরে ধীরে নিজে থেকেই সামান্য নড়ল। কাঠের কড়কড় আওয়াজ উঠল ঘরের নীরবতা। এইবার আর কেউ সাহস করলো না কিছু বলা। আমি, কৌশিক আর দীপ্তি একসঙ্গে বললাম, চল রোহিত, চল ঘরটা ছেড়ে বাইরে যাই। কিন্তু ঠিক তখনই দমকা হাওয়ায় বন্ধ জানলার কপাট খুলে গিয়ে ভেঙে যাওয়ার মতো বাড়ি খেল দেওয়াল। রোহিত সোজা হয়ে দাঁড়ালো। সে কাঁপছে, কিন্তু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আমি ওর কাঁধে হাত রাখতেই ও হঠাৎ বলল, মা। আমরা সবাই চুপ। রোহিত বলল, তোদের এখানে থাকা ঠিক হবে না। আমরা রাতটা বারান্দায় কাটাই। আমরা একে একে বেরিয়ে এলাম ঘর থেকে। সেই রাতটা আমরা বারান্দায় কাটালাম, কিন্তু সেই পোড়া গন্ধটা কিন্তু তখনও পাচ্ছিলাম। কেউ ঘুমাতে পারিনি। ভোর 5টার সময় একটা কালো বিড়াল বারান্দা দিয়ে চলে গেল, আর তখনই সেই পোড়া গন্ধটাও উধাও। রোহিত আমাদের বলল, মা হয়তো এখনো শান্তি পাননি। আমি প্রায় বুঝি উনি কিছু বলতে চান, কিছু জানানোর আছে, কিন্তু কি সেটা আমি জানি না। দীপ্তি বলল, তুই কোনো পুজো টুজো কিছু করিয়েছিস? রোহিত মাথা নাড়ল অনেকবার, কিন্তু কিছু হয়নি, বরং রাত বাড়লে পরিস্থিতি খারাপ হয়। এই ঘরটা এখন আর ব্যবহারই করি না। আমরা সবাই ওর পাশে বসেছিলাম, কিন্তু প্রত্যেকেই বুঝেছিলাম এই বাড়িটায় কিছু আছে, কিছু অদেখা, অজানা এবং অশান্ত। এই ছিল ডায়মন্ড হারবারে ঘটে যাওয়া সেই সত্যি ঘটনা, যা এখনো আমাদের মধ্যে অনেকের মনে দাগ কেটে আছে। আপনি যদি এমন কোনো বাস্তব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনাটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার সাথে যদি এমন কোনো সত্য ঘটনা ঘটে থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিংকে ক্লিক করে আমাদের ইনবক্স করতে পারেন, অথবা জিমেলে সরাসরি গল্প পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার নাম, পরিচয় ও ঘটনাস্থল গোপন রাখা হবে। আর হ্যাঁ, রাতে জানলার পাশে বসার আগে একবার ভালো করে চারপাশ দেখে নেবেন কিন্তু।